পাঁচমেশালি গল্প চ্যানেলে আজ আপনাদের শোনাব একটা ভৌতিক হাসির গল্প, ফণী কবরেজের ভূত। লেখক হীরেন চট্টোপাধ্যায়। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রায়নে আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে শুরু করা যাক। ফণী কবরেজের ভূত। রাত্রির ঠিক 12:10 সময় ডাকাতে কালী মন্দিরের পাশে বেলগাছের তলায় দাঁড়িয়ে নিকুঞ্জ সামন্ত হুঙ্কার দিয়ে উঠলেন, ফণী! সঙ্গে সঙ্গে চারদিকের শুনশান গুমোট আবহাওয়া কাঁপিয়ে একটা আগুনে হাওয়ার হলকা যেন বয়ে গেল মুখের ওপর দিয়ে। গোটা বেলগাছটা দুলে উঠল সেই হাওয়ায়। একটা পাতা হাওয়ায় ঘুরতে ঘুরতে ঠক করে এসে লাগলো নিকুঞ্জ সামন্তের কপালে। উদ্ভ্রান্তের মতো একবার পিছন ফিরে চাইলেন ফণীর সন্ধানে। চেঁচিয়ে ডাকবার মতো গলার জোর আর ছিল না। কাউকে দেখতে না পেয়ে বুকটা আরও জোরে ধকধক করতে লাগলো। হাঁটতে গিয়ে বুঝতে পারলেন হাঁটুতে হাঁটুতে জোড়া লেগে গিয়েছে। উপায় না দেখে সেখানেই বসে পড়লেন ধপ করে। দু হাতে চেপে ধরলেন মাথাটা। ব্যাপারটা আসলে আরেকটু আগে থেকে বলা দরকার। নিকুঞ্জ সামন্ত মানে এখানকার সরকারি স্কুলের অঙ্কের টিচার সামন্তবাবু বদলি হয়ে এসেছেন সবে মাসখানেক হলো। এই মাসখানেকের মধ্যেই ফণীদের বুঝিয়ে ছেড়েছেন তিনি কি জিনিস। এমনিতেই অঙ্ক ব্যাপারটা ফণী পাল্টু মন্টেদের কাছে বিভীষিকা। তার ওপর 6 ফুট লম্বা 4 ফুট চওড়া ওই বিকট দর্শন মানুষটা এই অল্প দিনেই সে ব্যাপারটাকে এমন করে তুলেছেন যে সামন্তবাবুর মুখটা মনে পড়লেই ভিড়মি খায় ওরা এখন। না, সব স্যারই যে খুব ভালো এমন নয়। যেমন ধরা যাক ইংরেজির স্যার অমলেন্দুবাবু টিপ টপ থাকেন, টিপটিনি কেটে কথা বলেন, ছেলেমেয়েরা যে তাঁকেও বিশেষ পছন্দ করে এমন নয়। কিংবা ধরা যাক ফিজিক্যাল সায়েন্সের গোপিকা স্যারের কথা, হাসি মুখে কথা বলতে বলতে এমন অতর্কিতে পেট খামচে ধরেন যে যন্ত্রণায় নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়ার জোগাড়। লাগছে স্যার বলারও উপায় নেই, বললেই বলবেন ভেরি গুড, লাগবে বলেই তো ধরেছি। তবে কোনো স্যারই ওই ফণীদের দিকে বড় একটা তাকান না। পড়াশোনা ওদের বিশেষ কিছু হবে না সেটা ধরেই নিয়েছেন ওরা। নেহাত ওরা নইলে স্কুলের ফুটবল আর ক্রিকেট টিমটা ভেঙে যায়, এতদিন যে সুনামটা হয়েছে খেলাধুলায় সেটা ধূলিসাৎ হয়ে যায়, সেই জন্যই যেন ওদের স্কুলে রাখা। কেঁদে কোকিয়ে কোনো রকমে ক্লাসে উঠবে, স্কুলের খাতায় নামটা থাকবে, এতেই যেন স্কুলের গোষ্ঠী শুদ্ধ সব উদ্ধার হয়ে যাবে। সেই চিরাচরিত প্রথায় প্রথম বাদ সাধলেন এই নিকুঞ্জ সামন্ত। ডাকসাইটে টিচার হিসেবে নাম ডাক আগেই শুনেছিল ওরা, কিন্তু প্রকৃতই যে লোকটা সাক্ষাৎ যমদূত বিশেষ সেটা জানা গেল প্রথম দিন ক্লাস করার পর। কিছুই না, আপন মনে পেন্সিল নিয়ে এহাত ওহাত করাটা সঞ্জয়ের অনেক দিনের অভ্যাস। সেই করতে গিয়েই বোধহয় বার দুয়েক পেন্সিলটা হাত ফসকে পড়ে গিয়েছিল মেঝে। সঙ্গে সঙ্গে এমন হুঙ্কার যে সঞ্জয়ের মতো নিরীহ ভালো ছেলের পিলে চমকে যাওয়ার জোগাড়। তার ওপর ওই পেন্সিল 2 আঙুলের মধ্যে রেখে এমন মোক্ষম চাপ শুরু হলো যে শেষ পর্যন্ত ফণীই বলে ফেলেছিল, স্যার ওরম করবেন না ওকে, ও আমাদের ক্লাসের ফার্স্ট বয়। ব্যাস, এই হলো সর্বনাশের মাথায় পা। সেই যে 20 নজরে দেখলেন ফণীকে, আজ পর্যন্ত তার আর নড়চড় হওয়ার জো নেই। প্রথম থেকেই ফণী সারেন্ডার করে দিয়েছিল, অঙ্কটা স্যার আমার মাথায় একটুও ঢোকে না। কিন্তু কথাটা নিকুঞ্জ স্যারের মাথায় ঢুকলে তো প্রত্যেক দিন ক্লাসে এসেই বিশাল ভুরুওয়ালা চোখ দুটো তুলে খুঁজে নেবেন কোথায় বসেছে ফণী। তারপরেই এক পিলে চমকানো চিৎকার, ফণী! না, নিজের চিন্তা না হয় চুলোয় গেল, কিন্তু অন্য একটা বিপদও তো ঘটে যেতে পারে যে কোনো দিন। তাই উপায় না দেখে প্রায় মরিয়া হয়েই কথাটা ফণী বলে ফেলেছিল নিকুঞ্জ স্যারকে কাল, স্যার ওরকম করে আমার নাম ধরে ডাকবেন না। বটে, তবে কি ধরে ডাকবো? কান ধরে? না স্যার, সত্যি বলছি। ফণী আমতা আমতা করে বলেছিল, মানে ফণী কবরেজের ভূত খুব রাগী তো। ফণী কবরেজ ভূত? কি সব বকছিস আবল তাবল? আবল তাবল না স্যার, ফণী কবরেজ ছিল
এখানকার খুব নাম করা কবরেজ। মানে আমি দেখিনি স্যার, আমার বড় জেঠুর কাছে শুনেছি একমাত্র ছেলে মারা যাওয়ার পর নাকি তার মাথা খারাপ হয়ে যায়। আমাদের ওই ডাকাতে কালীতলার পুকুরের ধারে যে বেল গাছ আছে, সেই বেল গাছে গলায় দড়ি দিয়ে মরে ফণি কবরেজ। তাতে হলোটা কি? মরলে তো ল্যাটা সব চুকেই গিয়েছে। না স্যার, চুকে যায়নি। ফণি তাড়াতাড়ি বলে ফেলেছিল, ফণি কবরেজের ভূত এখনো এখানে ঘুরে বেড়ায়, অনেকেই দেখেছে স্যার। এই ফণি নামটা ধরে ডাকলেই ভীষণ রেগে যায়, তাই জন্যই তো বলছিলাম স্যার। বহুক্ষণ বাদে প্রচণ্ড এক হুঙ্কার দিলেন নিকুঞ্জবাবু। চপ, ভাওতাবাজির আর জায়গা পাসনি? ভূতের ভয় দেখাতে এসেছিস আমাকে? এক এক চড়ে তোদের মতো ভূতকে যদি আমি না শায়েস্তা করেছি। না না স্যার, শুনুন না। 82 শিক্ষার চটটা গালে পড়বার আগেই ফণি প্রায় নাক মুখ ছিটকে বলে উঠেছে, আপনি আগে দেখুন কথাটা মিথ্যা কিনা, তারপর আপনি যা করবেন। থাম থাম, মিথ্যে তো বটেই, দেখবোটা কি শুনি। ফণি কবরেজ গলায় দড়ি দিয়েছিল রাত 12টার ঠিক পরে। ওই সময় স্যার একবার যদি কালীতলায় গিয়ে ওর নাম ধরে ডাকেন তাহলেই দেখবেন। এই হলো আগেকার কথা। নিকুঞ্জ সামন্ত অবশ্য আর একটি হুঙ্কার দিয়ে বলেছিলেন, কাউকে দরকার নেই, আমি একাই যাব। ফণি বলেছিল, আমি স্যার কালীতলা অবধি আপনাকে পৌঁছে দিয়ে আসবো, তারপর কিন্তু আর। মাথাটা এবার তোলার চেষ্টা করলেন নিকুঞ্জ সামন্ত, পারলেন না। এখনও একেবারে ঝিমঝিম করছে, সমস্ত শরীর ঘামে জবজব করছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, হাতে পায়ে ছাড় নেই এখনও কোনো রকমে একটু জোর পেলেই রাম নাম জপতে জপতে ঊর্ধ্বশ্বাসে একটা দৌড় লাগাতেন, কিন্তু সোজা হয়ে উঠে দাঁড়াবার মতো জোরই এখনও পাচ্ছেন না। হঠাৎ ভেতরে ভেতরে কেমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। মনে মনে বলে উঠলেন, আরে তুমি রীতিমতো হাঁক ডাক করা, ছেলে শাসন করা সর্দার নিকুঞ্জ মাস্টার। কত গৌভূত মামদ জ্যান্ত ভূতকে তুমি চিট করে এসেছো এতকাল, আর আর আজ মফস্বলের একটা কালীতলায় বসে একটা বেলপাতা পায়ে এসে পড়েছে বলে থরথর করে কাঁপছো। ধুত্তর! নিজেকে ধিক্কার দিয়ে উঠে দাঁড়ালেন নিকুঞ্জ সামন্ত। চোখের সামনে আগের মতোই সব কিছু, সেই কালীতলা, ডাকাতে কালীর মন্দির, ছোট্ট মাঠ, আর তার পাশেই পুকুর, যেখানে মন্দিরের জিনিসপত্র ধোয়া মাজা করা হয়। পুকুর পাড়ে বেলগাছ, আপাতত যেখানে দাঁড়িয়ে আছেন তিনি। আবছা চাঁদের আলোয় সব কিছুই মোটামুটি দেখা যাচ্ছে, এমনকি পায়ের কাছে পড়ে থাকা বেলপাতাটি শুদ্ধ। ওই বেলপাতার দিকে চোখ পড়তেই বুকটা আরেকবার ধক করে উঠল। বেলপাতার ডাঁটি ভারী শক্ত, জোর দিয়ে তুলতে হয়। জল নেই, ঝড় নেই, হঠাৎ একটা বেলপাতা খসে পড়তেই বা যাবে কেন? মাথার ভেতর ভয়ের একটা ঠান্ডা স্রোত বইতে শুরু করেছে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে সেটাকে উড়িয়ে দিতে চাইলেন নিকুঞ্জ সামন্ত। মনে মনে বললেন, এই তো আমি ফণির নাম করছি, আবার পড়ুক দেখি পাতা কেমন পড়ে। সাহস করে নামটাও করে ফেললেন নিকুঞ্জবাবু, কিন্তু শুধু ঠোঁট দুটোই নড়ল, আওয়াজ কিছু হলো না। না হোক, ভূতেরা তো সবই টের পায়, নামটা তো করেছেন তিনি। মনে মনে সাহস পেয়ে এবার গাছের তলা থেকে সরে এলেন। তারপর দেহের সমস্ত শক্তি জড়ো করে হুঙ্কার দিয়ে উঠলেন, ফণি, ফণি! সঙ্গে সঙ্গে যে কাণ্ডটা ঘটে গেল তার জন্য একেবারেই তৈরি ছিলেন না তিনি। হু হু করে কোথা থেকে ছুটে এলো আগুনের মতো গরম হাওয়া, গা মাথা সব যেন পুড়িয়ে দিয়ে গেল। আর সেই ঝড়ের সঙ্গে থপথপ করে গোটা 5-6 বেলপাতা আছড়ে এসে পড়ল গায়ে। গোটা চত্বরটা কাঁপিয়ে কিছু কাক ডেকে উঠল বিকট শব্দে, চামচিকের মতো উঠতে লাগলো চারদিকে। এত আকস্মিকভাবে ঘটে গেল সব কিছু যে প্রথমটা বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলেন নিকুঞ্জ সামন্ত। মাথা থেকে একটা শীতল স্রোত নেমে এসেছে মেরুদণ্ডের মধ্য দিয়ে, গোটা শরীরটাই বরফের মতো হিম শীতল ভারী। মুহূর্তের মধ্যে বুঝে নিয়েছিলেন বাঁচতে গেলে এখান থেকে পালাতে হবে, অন্য কোনো উপায় নেই। নড়বার শক্তিও তখন বোধহয় ছিল না নিকুঞ্জবাবুর, কিন্তু চরম বিপদে পড়লে কোথা থেকে যে বাড়তি শক্তিটা চলে আসে কে জানে।
প্রাণপণ চেষ্টায় পুকুরের ধার দিয়ে দৌড়াবার চেষ্টা করলেন তিনি। বেশি নয়, মাত্র 8-10 পা এগোবার পরই হয়ে গেল সেই বীভৎস কাণ্ডটা। পুকুর পাড়েই দুটো অদৃশ্য লিকলিকে হাত জড়িয়ে ধরল নিকুঞ্জবাবুর পা। গিয়েই নজরে পড়ল সেই দুটো সাদা হাত উঠে এসেছে পুকুর থেকে। শুধুই দুটো হাত, শরীর নেই, পা নেই, কিচ্ছু নেই। প্যাকাটির মতো সাদা সাদা লিকলিকে দুটো কঙ্কাল, কিন্তু বিশাল লম্বা, একেবারে পুকুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছড়ানো। আর একবার সমস্ত শক্তি দিয়ে হ্যাঁচকা টান মারতে গেলেন নিকুঞ্জবাবু, সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। ব্যাস, এর বেশি আর কিছু মনে নেই তার। না, বেঁচে গিয়েছিলেন সে যাত্রা নিকুঞ্জ সামন্ত। সব শুনে ফিজিক্যাল সায়েন্স স্যার গোপিকাবাবু বলেছিলেন, ফিজিক্সে একে বলে রেজোন্যান্স মহানাদ। নিকুঞ্জবাবুর হুঙ্কারের কম্পনাঙ্ক এতই বেশি যে তাতেই বেলপাতা খসে পড়েছে। ফণি নিজেও আমতা আমতা করে বলেছে, ডাকাতে কালীতলার পুকুরে আমরাই স্যার আড়াআড়ি দড়ি বেঁধে রেখেছি। মাঠে খেলতে খেলতে বল পড়ে যায় তো পুকুরে, তুলতে খুব সুবিধে হয়। তা সত্ত্বেও কিন্তু নিকুঞ্জ স্যার আর বিশেষ ভরসা পাননি। পরের দিনই বদলির জন্য দরখাস্ত করেছেন। স্কুল টিস্কুল সব গোল্লায় গিয়েছে। বদলি মঞ্জুর করবার জন্য এখন তিনি সেখানে ধর্ণা দিয়ে পড়ে আছেন। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।